প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে আমার আঙ্গুর চারা রোপণের যে গর্ত, এটার মাটি প্রস্তুত করব। আমি দেব জিপ সার, আর জিপ সার দেবো 250 গ্রাম। বনো মিল যেটা বলে হাড়ের গুঁড়ো, আমি প্রতি গর্তে এটা দিয়ে আমি 2 টেবিল চামচ দেবো আর কি প্রতি গর্তে। তো আমার প্রায় 4 পিস চারা রোপণ করব। তো আমি একটা গর্ত কীভাবে মিক্সচার করি জাস্ট আপনাদেরকে দেখাবো, বাকিগুলো দেখানোর প্রয়োজন নাই, একটা দেখলেই হবে, তাই না? তারপর আমি দেব হিউমিক অ্যাসিড, ফালবিক অ্যাসিড, পটাশিয়াম, তিনটার মিশ্রণে হচ্ছে আপনার হিউমিস্টার। তো আমি এটা দেবো 100 গ্রাম করে, প্রতিটা গর্তে 100 গ্রাম করে। এটা কিন্তু চারা গাছের বৃদ্ধি দ্রুত আনয়ন করবে। তারপর গাছের যে খাবারের যে আহরণ শক্তিটা, এটা বৃদ্ধি করবে। ডিওপি সার যেটা, এটা দেব প্রতি গর্তে 250 গ্রাম। তো পটাশ পরিমাণ মতো দিয়ে দেবো, কম বেশি, মানে 10 গ্রামের কথা, তো এখন একটু কমা হতে পারে, বেশিও হতে পারে। এটা আমি আইডিয়া মতো দিয়ে দিলাম, কারণ এটা একটু বীজ আছে, তো ওজন করলে 10-15 কেজি আমি সঠিক মাপ পাবো না, তাই একটু বেশিও দিয়ে দিলাম আর কি, মানে একটু বেশি থাকুক। এটা হলো পাতা পচা সার, কিছু কিছু পাতা এখনো আস্ত রয়ে গেছে, আমি এগুলো হাত দিয়ে উঠাই নিব, নেট দিয়ে পড়ে না। এটা হলো আপনার ধানের চিটা, আমাদের দেশে চুষা বলে ধানের। তো এটার উপকারিতা হলো মাটিটাকে জমাট বাঁধতে দিবে না, বাতাস চলাচল করবে এবং শিকড়টা অতি দ্রুত ছড়াইয়ে যাবে আর কি, দূর থেকে দূরান্তরে। আর কিছু দিলাম না এত দিলে হবে না, এখন যা দিলাম তাই মিক্সচার করে আগে গর্তটা ভরি, চারাটা রোপণ করি, সাথে থাকবেন। একদম সিমেন্ট বালি যাবে মিক্সচার করে, ঠিক সেইভাবে আমি মিক্সচারটা করলাম। আজকেই গর্ত ভরবো এই সারের ভেতর, আজকেই আবার চারা রোপণ করব। কিন্তু একটু টিপস আছে, রোপণ করার একটু আলাদা পদ্ধতি আছে, যেন গাছের ক্ষতি না হয়। পদ্ধতি না জেনে আসলে এগুলা করা ঠিক না, পরে আরও আঙ্গুরের বদনাম। এই যে এটা কাটলাম, এটা একটা পদ্ধতি, এটাও কেটে দিই। পরিশ্রম হোক, সমস্যা নেই, এই তো সামান্য পরিশ্রম, একদিনই তো, সারা বছর তো আর এরকম পরিশ্রম করা লাগবে না, তাই না? আর এখন পরিশ্রম না করলে পরবর্তীতে ভালো ফলন আসবে না। বাইকুনুর, অনেকগুলা শিকড় ছাড়ছে মাশাল্লাহ, আশা করি দ্রুত সে বেড়ে উঠবে। এই যে দেখেন, অনেকগুলো শিকড় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি এটার আশেপাশে কোনো ধরনের সার দেই নাই কিন্তু, তলেও পাতা পচা সার দিলাম, চারার নিচের সার এবং সাইড দিয়েও সার। যত রাসায়নিক সার আছে বা আমি আগে যা মিক্সচার করলাম সেটা আছে কিন্তু এই চারা থেকে অনেকটা দূরে, তাই শিকড় পচার কোনো ভয় নাই ইনশাল্লাহ। এখন আমি যা করব জাস্ট শুধু মাটি, আর কিছু না, সার টার অন্য কিছু না, শুধু মাটি দিয়ে একটু জায়গাটারে মানে উঁচু করে দিব। আর না হলে পানি জমে এখানে আবার জলাবদ্ধতা, সেই পুরান কাহিনীতে পড়লে হবে না। আমি বুঝি ব্লগ বানাইতেছি, হ্যাঁ। সাইড করতে গিয়ে ইটের গুঁড়া পাইলাম, তো জল না চাইতেই শরবত। যাই হোক, কাজে লাগবে। এটা কিন্তু একটা গাছ, এই গাছটা আমি এখান থেকে উঠাই ফেলবো, এটাও রাখবো না, মানে এই গাছটা এখান থেকে সরাই দিব, না হলে সে আমার এই আঙ্গুর গাছের সব খাবার খাদ্য খেয়ে ফেলবে। এটা জাস্ট আমাদের এই টিনের বেড়াটাকে ধরে রাখার জন্য একটা জিওল গাছ, কোনো ফলের গাছ না। এটা হচ্ছে আমার গাছের সাথে এই মাটি, গাছের সাথে একলা একলা। হ্যাঁ, কি তা কর, মোবাইলের সাথে মাঝে মাতে, মোবাইলে কেউ আসেনি। ভুল না করলে আসলে শেখা যায় না, ভুল করতে হবে, ভুল করতে হবে। ভুল ছাড়া যা শিখবেন ওইটা পরে আপনার সফলতায় বিঘ্ন ঘটাবে। আমি এখন কোনো ধরনের মালচিং করব না। এখন যদি আমি এটার উপরে খড়কুটা দিয়ে রাখি, বর্ষাকাল সমস্যা হবে, এখন দেওয়ার দরকার নাই। এখন বর্ষাকালে যখন মাটিটা জমাট হয়ে যাবে শুধু আলগা করে দিব। আর গ্রীষ্মকালে মালচিং করা লাগবে, উপরে খড়কুটা বা কোকোপিট এগুলা দেওয়া লাগবে, এখন লাগবে না। মাটির মধ্যে যদি এই পাতাগুলো লেগে থাকে তাহলে এমনিই পচে যাবে, তো এর চেয়ে আমি কেটে দিলাম। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমার সাথেই ছিলেন, আমি কিভাবে চারাটা রোপণ করলাম আপনারা দেখছেন। যিনারা অভিজ্ঞ আমার কমেন্টসে একটু পরামর্শ দিবেন যে আমার এই পদ্ধতিটা আমার সঠিক না ভুল, আপনারা একটু বললে আমি চিরকৃতজ্ঞ বা উপকৃত হব। এখন আরও রয়ে গেল 3টা গাছ, আমি ঠিক একই নিয়মে এই যে এখানে একটা রোপণ করব, আর এখানে আমার আগে পুরাতন 2টা চারা ছিল, এই 2টা চারার গর্তের মাটি আমি উঠাই ফেলবো, উঠাইয়া তারপর আরও কিছু উপাদান শর্ট ছিল, তখন শুরুর দিকে করছিলাম তো, মানে এতটা জানতাম না বা কী কী লাগবে, ভাবছিলাম পরে দিব আর কি। তো যেহেতু এখন আনলাম, তাই এখানের গর্তের মাটিটাও উঠাইয়া তারপর আবার মিক্সচার করে এগুলো তো দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।